দুই বিশ্বকাপ পর নকআউট নিশ্চিত করল জার্মানি। উন্ধাভের জোড়া গোলে হারল আইভরি কোস্টকে। সুইডেনকে 5-1 উড়িয়ে দিল নেদারল্যান্ডস। ইকুয়েডর কুরাসাও ম্যাচ ড্র। মালয়েশিয়া সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে। দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও মূল সড়কে অধরা। ভোগান্তি বাড়াচ্ছে লেন না মানা, উল্টো চলাচল। চালকদের প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগের তাগিদ। পরিচিত জনদের লালসার শিকার হচ্ছে ছোট শিশুরাও। বছরে প্রথম 5 মাসে ধর্ষণের শিকার 166 জন। আলোচিত না হলে দ্রুত ধরা পড়া না আসামি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছে আইরিন আয়াত। শুরুতে জানাবো বিশ্বকাপের খবর। অবশেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড বাধা পেরোল জার্মানি। ড্যানিস উন্দাভের জোড়া গোলে 2 বিশ্বকাপ পর দ্বিতীয় পর্বে উঠল জার্মানরা। আইভরি কোস্টের বিপক্ষে 68 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জয় পেয়েছে 2-1 গোলে। ই গ্রুপে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ডিম্যানশাফটের। গেল 2 আসরের মতো আরও একটা আক্ষেপের রাত হতে পারত জার্মানদের। তবে কোচ নাগেলসম্যানের বিচক্ষণ পরিবর্তন আর ড্যানিস উন্দাভের শেষ মুহূর্তের ম্যাজিকে স্বস্তির হাসি হাসে ডেম্যানশেফাররা। কাটল দীর্ঘ 1 যুগের আক্ষেপ। শুরু থেকেই আইভরি কোস্টের আক্রমণ ভাগকে ব্যস্ত করে তোলে জার্মান। এ সময় 22 মিনিটের মধ্যে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হতাশ করে দলটি। 10 মিনিটে কাই হাভার্টেজের দুর্দান্ত হেড আটকে দেন গোলরক্ষক ফোফানা। আর 22 মিনিটে লেস এলিফেন্টসদের জাল খুঁজে পাওয়ার পরও গোলরক্ষককে ফাউল করায় দলকে লিড এনে দিতে পারেননি পাভলেভিচ। এরপর হাইড্রেশন বিরতি থেকে ফিরেই লিড নেয় আইভরি কোস্ট। 30 মিনিটে ডি বক্সের জটলা থেকে ফিরতি বল পেয়েই চলতি আসরে নিজের প্রথম গোল করেন ফ্র্যাঙ্ক ক্যাসি। আনন্দে ফেটে পড়ে আইভরি কোস্ট শিবির। গোল শোধে মরিয়া হয়ে ওঠা ডেম্যানশেফরা প্রতিপক্ষের জাল খুঁজে পান 39 মিনিটে। তবে পাস দেওয়ার আগে মুশিয়ালার ফাউলে বৃথা যায় হাভার্টজের উল্লাস। তাতে আক্ষেপ নিয়ে পিছিয়ে থেকেই বিরতিতে 4 বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে একাধিকবার চেষ্টা চালিয়েও হতাশ জার্মান কোচ। তাতেই 60 মিনিটে পুরো মিডফিল্ড পরিবর্তন করে ফরমেশন বদলান নাগেলসম্যান। আর 8 মিনিট পরেই ডিম্যানশেফটের সফলতা এনে দেন 2 বদলি ফুটবলার। 68 মিনিটে আমিরের করা দারুণ ক্রসে আইভরি কোস্টের জাল খুঁজে পান উন্দাভ। সমতায় ফেরে জার্মানি। কিন্তু তাতেও আক্ষেপ মেটে না জার্মানদের। 1 ম্যাচ আগে 7 গোল দেয়া দলটি কিনা এবার মাঠ ছাড়বে ড্র নিয়ে, তা কি করে হয়? যোগ করা ৪থ মিনিটে আবারও দৃশ্যপটে হাজির হন উন্দাভ। নিজের জোড়া গোল করে 2 বিশ্বকাপ পর জার্মানদের দ্বিতীয় পর্বে তোলেন এই ফরওয়ার্ড। প্রথম ম্যাচে নিজেদের আধিপত্য দেখালেও দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে কিভাবে ম্যাচে ফিরতে হয় সেটি দেখিয়েছে জার্মানি। আর তাই তো সমর্থকরা বলছেন এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দলটি। রাশেদ ইমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এদিকে জার্মানির দারুণ জয়ে উচ্ছ্বসিত টরন্টোতে খেলা দেখতে আসা দর্শক সমর্থকেরা। চাপের মধ্যে উদ্ধাবের পারফরমেন্সে মুগ্ধ সবাই। 2 বিশ্বকাপ পর নকআউটের টিকিট পাওয়াতে স্বস্তি ছিল জার্মানদের চোখে মুখে। এদিকে হারলেও দলের ফুটবলারদের নিয়ে গর্বিত আইভরি কোস্টের সমর্থকরা। টরন্টো থেকে রাশেদ লিমনের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। টরন্টোর বিএমও স্টেডিয়ামে দুর্দান্ত আরেক ম্যাচের সাক্ষী হলো এর দর্শক সমর্থকরা। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট ছিল জার্মানি, কিন্তু ফেভারিট জার্মানি প্রথমার্ধেই যেভাবে একটি গোল হজম করেছিল এবং পিছিয়ে পড়েছিল, তখন আমরা দেখেছি সমর্থকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধে কিন্তু তারা আসলে সমতা ফেরানোর পরে জার্মান শিবিরে আমরা দেখেছি কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু তারা আসলে যেহেতু প্রথম ম্যাচে জার্মান যেভাবে দুর্দান্ত প্রতাপে জয় ছিনিয়ে এনেছিল, বা এই বিশ্বকাপে জার্মানি যেভাবে ফেভারিট হিসেবে যোগ দিয়েছিল, সেই হিসেবে আসলে এই প্রতিপক্ষ আইভরি কোস্টের এগেইনস্টে ড্র করা বা হার জার্মানির জন্য আসলে মোটেও কাম্য ছিল না। তারা কিন্তু একটি জয়ের জন্য অপেক্ষা করছিল এবং সেই জয় যখন তারা একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে জয়টা পারে, তখন কিন্তু আসলে দর্শকের উল্লাসের বা আবেগের আসলে সে কমতি ছিল না। ইনজুরি টাইমে গিয়ে জার্মানি গিয়ে লাস্ট একটা যে গোল করলো অসাধারণ ছিল। উত্তেজনক খেলা,
এবং চরম মজার একটা খেলা হয়েছে আজকে বলতে গেলে টরন্টোতে। Very good match for the Germans. Yes, and we have much fun. It was the game was very good partners, but Germany was a little bit better. It's a great game. Great to see the win in the end. We're really happy. It was a really good game, very nerve-wracking for if you're German, but otherwise it was pretty good. My first hard game ever. I loved it. Oh, was good. পুরো খেলা দেখে আইভরি কোস্টের দর্শকরা বা সমর্থকরা তারা কিন্তু আসলে পরাজয়ে কিছুটা হতাশ হলেও তারা কিন্তু পুরোপুরি হতাশ না। তারা বলছেন এই টিম নিয়ে আরো বহুদূর যাওয়া যাবে। দুজনই ভালো কম্পিটিশন ছিল এবং নাইস গেম হয়েছে এবং আমরা এনজয় করছি আজকে। It is the sport. We have to play defense, and next time I will play very well. It was a good game. It was a close game. It was a good match. It was good. পঞ্চমবারের মতো জার্মানির হাতে তারা কাপ দেখতে চান, যদিও সেই স্বপ্ন অনেক দূরে, কিন্তু দর্শকরা কিন্তু সেই স্বপ্ন পরপর দুটি ম্যাচ জার্মানির জয়ের ফলে এখন নতুন করে দেখতে শুরু করেছে। টরন্টোর বিএমও স্টেডিয়াম বা টরন্টো স্টেডিয়ামের সামনে থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ডাচদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি সুইডিশ রক্ষণভাগ। ব্রায়ান রবি এবং কোডি গাকপোর জোড়া গোলে 5-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ ডায়নামোরা। এর নাম নিয়তি। দুদিন আগে যা প্রতিপক্ষের সঙ্গে ঘটেছিল আজ তা ঘুরে এসে পড়ল নিজেদের উপর। হতভাগ্য সুইডেন প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সুইডিশরা, কারণ একই ব্যবধানে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে আসছিল ডাচ ফুটবলের রাজকীয় প্রদর্শনী। ফিফা বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ম্যাচের বাঁশি বাজার পর থিত হওয়ার আগেই সুইডেন শিবিরে প্রথম আঘাত হানেন ব্রায়ান রবি। মাত্র 5 মিনিটের মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও ডাচদের উল্লাস। এবারও নায়ক সেই রবি। ব্যক্তিগত এবং দলীয় দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আরও বিধ্বংসী। 47 মিনিটে কোডি গ্যাকপো দেখালেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার বলা হয়। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এর ঠিক 7 মিনিট পর 54 মিনিটে আবারও গ্যাকপো ম্যাজিক, ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0-তে নিয়ে যান তিনি। 59 মিনিটে সুইডেনের অ্যান্থনি অ্যালেঙ্গা একটা গোল করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ছিল কেবলই সান্ত্বনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল পঞ্চম গোলটি করলে হিউস্টনের দর্শক গ্যালারিতে শুরু হয় কমলা উৎসব। 5-1 গোলের এই বিশাল জয় কেবল 3 পয়েন্ট নয়, গোল পার্থক্যেও ডাচদের এগিয়ে দিল অনেকটা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল নেদারল্যান্ডসের। অন্যদিকে হারের পর সুইডেন শিবিরে এখন বিদায়ের ঘণ্টা। আগামী ম্যাচ তাদের সামনে ডু অর ডাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এলা রোমের অবিশ্বাস্য 15 সেভে প্রথমবারের মতো বিশ্বকাপে পয়েন্ট পেল নবাগত দল কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এই দলটি। আসলে টিকে থাকা লড়াইয়ে কুরাসাওয়ের বিপক্ষে জয়ের লক্ষ্যে নামে ইকুয়েডর। ম্যাচের শুরু থেকে আক্রমণ চালায় দলটি, প্রথমার্ধে দুই দলই সুযোগ নষ্ট করে। ফিনিশিং ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে। বিরতির পর গোলের খোঁজে আক্রমণে ধার বাড়ায় ইকুয়েডর। চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কুরাসাও গোলরক্ষক এলয় রম। 68 মিনিটের মধ্যে সেভ করেন 11টি। এদিন ভাগ্য সহায় ছিল না ইকুয়েডরের। সুযোগ হাতছাড়া করার পাশাপাশি গোলবারে বল লাগতেও হতাশ হতে হয়। ম্যাচের শেষ দিকেও আরও কয়েকটি সুযোগ পায় ইকুয়েডর, তবে রমের বাধা আর জাল খুঁজে না পাওয়ায় 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। 18 থেকেও বিদায় ঘন্টা বেজে গেছে এই দলটির। এবার অন্য প্রসঙ্গ। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীন। আজ দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে 2টি সমঝোতা সহ শ্রম বাজার নিয়ে হবে আলোচনা। 22 জুন মালয়েশিয়ার
পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক সহ সইয়ের সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া থেকে চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং 26 জন রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান ও বেইজিংয়ে 2 ধাপে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে তা এখনো রয়ে গেছে অধরা। লেন না মানা, উল্টো পথে চলাচল ভোগাচ্ছে রাজধানীর সড়কগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর কোনো বিকল্প নেই, প্রশিক্ষিত করতেও হবে চালকদেরকেও। ডিএমপি ট্রাফিক বিভাগের মতে সুষ্ঠু সড়ক ব্যবস্থা নিশ্চিতের প্রয়োজন সব মহলের সমন্বিত উদ্যোগ। মেহেদী হাসান ও জাকারিয়া জয়ের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের বিশেষ প্রতিবেদন। এআই ক্যামেরায় পাল্টেছে রাজধানীর বেশ কিছু সিগন্যালের দৃশ্য। তবে এই দৃশ্যটাই পাল্টে যায় সিগন্যালের আগে পরে। প্রায় সব সড়কেই যেন চলছে নিয়ম ভাঙার মহাযজ্ঞ। সিগন্যাল কেন্দ্রিক শাসন হচ্ছে যানবাহন, আগের চাইতে অনেক সচেতন চালকরা। তবে সড়ক জুড়ে এখনো থামেনি বেপরোয়া চলাচল। প্রশ্ন হচ্ছে সড়কের এই বিশৃঙ্খলা আর অনিয়মের প্রতিযোগিতা থামাবে কে? লেন না মেনে যখন তখন লেন পরিবর্তন ঢাকার সড়কের সাধারণ ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামার ভোগান্তি দূর করা যায়নি এত বছরেও। কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের 60 থেকে 70% বন্ধ করে যানজট তৈরি করতে দেখা যায় হরহামেশা। সিগন্যাল এড়িয়ে উল্টো পথে গাড়ি চলে অহরহ। এআই বেসড ক্যামেরাগুলোকে ছড়িয়ে দিতে হবে যেন পুরো সড়ক ব্যবস্থাটাই মনিটরিংয়ের আওতায় থাকে। সাধারণ জনগণ সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, ঘুষ বাণিজ্য থাকবে না, তাহলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনকে সুশৃঙ্খল করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পাশাপাশি চালকদের দক্ষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই চালকরা সড়কের কোনো ব্যাকরণ জানে না, তো সেক্ষেত্রে তো বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই বিশৃঙ্খলার পিছনে বিআরটিএ অনেকাংশে দায়ী এবং মালিকরাও অনেকটা দায়ী। কেননা তারা যেভাবে ট্রিপ বেসিসে গণপরিবহন ছেড়ে দিচ্ছে, সে সড়কে নেমে বেপরোয়া হবে, এটা অস্বাভাবিক কিছু না। বিআরটির যে পদ্ধতিগুলি আছে, যেভাবে ফিটনেস দিচ্ছে, যেভাবে লাইসেন্স দিচ্ছে, এখানে বড় একটা সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া সড়কে ডিসিপ্লিন আসবে না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে জনগণ সচেতন না হলে কেবল আইন প্রয়োগ আর শাস্তিতে কাজ হবে না। লেন মেনে গাড়ি চালাতে হয়, অথবা একটা লেন কিন্তু দেখবেন সড়কের যে চিহ্নগুলো আছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু চিহ্নের তার নিজস্ব একটা ভাষা আছে। সারা বিশ্ব যেভাবে সড়কের রোড সাইন চিনে সড়ক বুঝে গাড়ি চালায়, সেভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। সারা বিশ্বে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটি কঠিন জিনিস, আপনাকে এত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন এটাকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ব্যাংক খাতে তারল্য 3,77,000 কোটি টাকার বেশি। 25,000 কোটির স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। ঋণ নিতে বেসরকারি খাত আগ্রহ না দেখালে প্রবৃদ্ধি হোঁচট খাওয়ার শঙ্কা। যাত্রাপথে ট্রেনের ইঞ্জিন বিকল বা লাইনচ্যুতি যেন নিয়মিত হয়ে উঠেছে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেল রুটে। প্রভাব পড়ছে সময়সূচিতে। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন পুরনো ইঞ্জিন আর দুর্বল লাইনে কাটছে না দুর্দশা। তবে কর্মকর্তারা জানিয়েছেন রেলপথের মানোন্নয়ন নজর দিয়েছে সরকার। চলছে প্রকল্প প্রণয়নের কাজ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। 11 মে ত্রিশালের আউলিয়ানগর এলাকায় বিকল হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। সাম্প্রতিক সময়ে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে এমন ঘটনা ঘটছে অহরহ। কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, কখনো ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যাওয়া, আবার কখনো হুক ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছে হরহামেশাই।
এই রুটে জুন মাসেই 3টি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 18টি আর 2025 সালে বিকল হয় 25টি ট্রেনের ইঞ্জিন। এমন ঘটনায় ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকছে ট্রেন, ভেঙে পড়ছে সময়সূচি। বাস লাইনের থেকে ট্রেনে আপনাকে নিরাপদ মনে করে দেখে আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেনে যদি এরকম ভোগান্তি হয় আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। সময় মতো আমরা আসতে পারি না। মনে করেন আমি ডাক্তার দেখাইতে যাব, 4টার জায়গায় 5টায় আসতে হচ্ছে, 6টায় আসতে হচ্ছে। এই ইঞ্জিন সমস্যা হয়, মানে রাস্তার মাঝখানে হঠাৎ থাইমা যায়। লাইনগুলো উঁচা নিচা হয়ে গেছে, ডাইবে গেছে, এক জায়গায় উঁচা হয়ে গেছে, রিক্স হয়ে গেছে যাইতে। আমাদের ইঞ্জিনগুলো একটু পুরনো, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের এই সীমিত যতটুকু সুযোগ আছে এটা নিয়ে সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়া যাওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে চলাচলকারী ট্রেনের বেশিরভাগ ইঞ্জিনের বয়স 30 থেকে 45 বছর। 73 বছরের পুরনো ইঞ্জিনও আছে দুটি, যেখানে 20 বছরেই এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার কথা। এগুলোর বয়স নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স রেলে এরা কাজ করে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আর যেগুলো নতুন ইঞ্জিন এগুলো মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। শুধু ট্রেনের ইঞ্জিন বিকল নয়, লাইনও বেহাল। রেলপথে পাথর, স্লিপার ও নাট বল্টুর ঘাটতি এবং লাইনের নাজুক অবস্থার কারণে ধীর গতিতে চালাতে হয় ট্রেন। তবুও প্রায়ই ঘটছে লাইনচ্যুতির ঘটনাও। সম্প্রতি লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘ সময় রেলপথে উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। রেলে যারা দায়িত্ব পালন করেন দেখা যায় যে রেলের সংস্কার উন্নয়নমূলক কাজ কাগজে হয়, কিন্তু দেখা যায় যে যেখানে পাথর ফেলার কথা সেখানে পাথর ফেলছে না। রেল সেবাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বিশাল সিন্ডিকেট অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার। প্রকল্প প্রণয়নের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আমাদের বর্তমান সরকার এই লাইনকে উন্নয়ন করার জন্য নজর দিয়েছেন। বর্তমানে যে লাইনটা আছে সেই লাইনটাকেই পুনর্বাসন, মানে লাইনটাকে আরও আপগ্রেড করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম রুটে 18টি ট্রেন চলাচল করে। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ভাওয়াল ও ধলেশ্বরী নামে দুটি মেইল ট্রেন এবং মোহনগঞ্জগামী দুটি লোকাল ট্রেন ও জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বন্ধ আছে। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর নরবরে লাইনের কারণে এই রুটে এক্সপ্রেস ট্রেনগুলো যেন চলে লোকালের গতিতে। সংশ্লিষ্টরা বলছেন, কোটি কোটি টাকার উন্নয়নের সুফল পেতে হলে প্রয়োজন ইঞ্জিন সংকট এবং ফিটনেস সমস্যার স্থায়ী সমাধান। সেই সাথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ডুয়েল গেজ ডাবল লাইন স্থাপন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কখনো বাবা মাকে নিঃস্ব করে কেড়ে নিচ্ছে আদরের সন্তানের প্রাণ, আবার কখনো পরিচিত জনদের বিকৃত লালসার শিকার হচ্ছে ছোট্ট সোনামণি। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 5 মাসেই ধর্ষণের শিকার হয়েছে 166 কন্যা শিশু। প্রতিদিনের গড় 3 শিশু। বিশ্লেষকদের মতে, আলোচিত না হলে দ্রুত অভিযুক্তরা আটক হয় না। শিশু অধিকার কর্মীরা বলছেন, প্রতিরোধে বছর জুড়ে জোরালো কার্যক্রম চালানো জরুরি। ছোট্ট শৈশব, এমন দৃশ্যই তো হওয়ার কথা ছিল নিরাপদ ও নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতীক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যে পথে হেঁটে যায় শিশুরা, যে ঘরে ফিরে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজে, সেই পথ আর সেই ঘরেই অনেক সময় হয়ে উঠছে ভয় ও নির্যাতনের জায়গা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিশু নির্যাতন, সহিংসতা কিংবা যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে মোট 250 জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে 166 কন্যা শিশু। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 31 শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 12 শিশুকে। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার 43 শিশু। বিভিন্ন কারণে হত্যার শিকারদের মধ্যে রয়েছে 63 শিশু। শিশু ধর্ষণ
ধর্ষণের ঘটনা যে হারে বাড়ছে এটা তো উদ্বেগজনক বললেও কম বলা হবে। যতদিন পর্যন্ত আমরা সকল শিশুদের জন্য নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে না পারি, এই দায়িত্বটা আমি বলবো অভিভাবক এবং পরিবারের। অনাচার করার আগে 5 বার যদি আমার মনে ভয়টা কাজ করে, আমারও তো ঘটনা, আমারও তো পরিণতি ওইটার মতো হতে পারে, তখন কিন্তু এটা কমে আসবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে 152টি ঘটনায় 47টি মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আলোচিত নয়, প্রতিটি নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2500 জন বিচারক সারা বাংলাদেশে 45 লক্ষ মামলা বিচার করছে। সরকার যতদিন পর্যন্ত প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্ট না দিবে এবং জনগণের কাছে এই মামলাগুলো নিয়ে দায়বদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে অপরাধী পরিচিত মানুষ, আত্মীয়, প্রতিবেশী কিংবা বিশ্বস্ত কোনো ব্যক্তি। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা। কোন একটা শিশু সন্তান সে যখন কাউকে টিজ করে বড় হচ্ছে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে প্রুভেবল অফেন্ডার সে হয়ে যাবে। এজন্যই ছোটবেলা থেকে তাকে এভাবে নার্চারিং করতে হবে। পুলিশের যে সাইকোলজি, এটা তো আমাদের কিন্তু কাজ করতে হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন, বিচার কখনোই প্রতিরোধের বিকল্প নয়। পরিবার থেকে ছেলে শিশুকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিচার হয়তো একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু প্রতিরোধেই পারে একটি শিশুকে নির্যাতনের আগেই রক্ষা করতে। তাই বিশেষজ্ঞরা বলছেন, স্কুল ভিত্তিক নিরাপত্তা শিক্ষা, গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা, অভিভাবকদের প্রশিক্ষণ ও দ্রুত ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা জরুরি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি ও গ্রামবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাব তার কাছে। জাহাঙ্গীর, গত 16 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 4 দফায় 64 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও স্থানীয়দের তথ্য এবং সহযোগিতায় বারবারই আসলে এই অপচেষ্টা বা পুশিনের যে চেষ্টা জোরপূর্বক ঠেলে পাঠানোর, সেটিকে কিন্তু ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রত্যেকবারই আসলে সীমান্তের জোর করে আসলে ঠেলে পাঠানোর চেষ্টা করে এবং বিজিবি বাধা দিয়ে পরবর্তীতে আসলে এক প্রকার ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরেও চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জন নারী পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। স্থানীয়রা বাধা দেয় এবং বিজিবিকে খবর দেওয়ার পর তারা আসলে শূন্য রেখায় 6 ঘন্টা অবস্থান করার পর পতাকা বৈঠকের মাধ্যমে আসলে তারা আশ্বাস দেয় তাদেরকে ফিরিয়ে নেওয়ার এবং এক পরবর্তীতে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে গত 15 জুন চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে আসলে একইভাবে নৌকা যোগে পুশিনের চেষ্টা করা হয়। তার 4 দিন আগে 11 জুন আরও 15 জনকে ফের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এরপর আসলে প্রত্যেকটি ঘটনাতেই আসলে বিজিবি বারবার আসলে ঠেলে পাঠিয়েছে এবং বাংলাদেশের যে নাগরিক তারা আসলে সেখানে সব সময় আসলে সহযোগিতা করছে বিজিবিকে। বিজিবির পক্ষ থেকেও স্থানীয়দের সহযোগিতা এবং প্রত্যাশা কামনা করা হচ্ছে। গতকালকের ঘটনার পরেও আমরা দেখেছি যে রাত জেগে তারা সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে এবং কোনো ধরনের পুশিন বা অপতৎপরতা যাতে ঘটতে না পারে সে বিষয়ে আসলে বাড়তি সতর্কতা এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লোকবলও বৃদ্ধি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকাগুলোতে। চাঁপাইনবাবগঞ্জে যে 184 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর 54 কিলোমিটার এলাকায় আসলে তার বেড়া নাই এবং দুর্গম নদীপথ চরাঞ্চল এলাকা হওয়ায় সেগুলো দিয়ে আসলে স্থানীয়রা বলছে যে আসলে সেখান দিয়ে পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু খুব সহজ হচ্ছে, ফলে বারবার চেষ্টা করা হচ্ছে। এই যে 4 দফায় পুশিনের যে চেষ্টা করেছে বিএসএফ, এরপরেও আসলে স্থানীয়রা ব্যাপক এই মুহূর্তে সতর্ক এবং সচেতন রয়েছে যাতে নতুন করে আর কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে। এই বিষয়ে তারা ব্যাপক তৎপরতা এবং সতর্ক অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। দেশের ব্যাংক খাতে 3,77,000 কোটি টাকার বেশি তারল্য রয়েছে। এরই মধ্যে 25,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চয়তা না হলে বেসরকারি খাত ঋণ নিতে আগ্রহী হবে না, এমন তথ্য দিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। আর অবকাঠামো সহায়তার অভাবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ফের হোঁচট খেতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, এসএমইর বিকাশ, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় ও ভোগ ব্যয়ের সক্ষমতা বেসরকারি খাতের প্রবৃদ্ধি নির্ভর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার পর্যালোচনায় দেখা যায় 2018-19 অর্থবছরে গড়ে 11.32% ছিল। কোভিডের পর 2 বছর তা কমে আসলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় 2021 সালে ঋণ প্রবৃদ্ধি সর্বোচ্চ 13.25% পৌঁছায়। 2024 সালে তা আবারও কমতে শুরু করে। সব মিলে 2019 থেকে 2025 অর্থবছর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি গড়ে দাঁড়ায় 9.84%। কারণ হিসেবে বৈশ্বিক যুদ্ধ, কঠোর মুদ্রানীতি, জ্বালানি অস্থিরতা, দেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিবেশ ও খেলাপি ঋণে ব্যাংকগুলোর অবস্থার কারণে বিনিয়োগে পিছু হটে বেসরকারি খাত। ফলাফল সবশেষ 2026 এপ্রিলের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি দেখে শিল্প খাত, বেকার হয় লাখ লাখ শ্রমিক কর্মচারী। আবারও অর্থনীতিতে গতি ফেরাতে 25,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে 3,77,000 কোটি টাকার তারল্য রয়েছে ব্যাংক খাতে। তবে জ্বালানি নিশ্চয়তা না পেলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন এবং আবারও অব্যবহৃত থেকে যাবে এই অর্থ। তাদের ঋণ নেওয়াটা কিছু অনুৎসাহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এখানে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয় আছে। একটা হচ্ছে এনার্জি প্রাইসটা বেড়েছে। তাহলে সব মিলিয়ে আসলে প্রাইভেট সেক্টর এনকারেজড হচ্ছে না। সরকারের জন্য এটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে উপযুক্ত যদি একটা বিনিয়োগ পরিবেশ যদি সরকার করতে না পারে, তাহলে প্রাইভেট সেক্টর শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে তারল্যটা অ্যাভেলেবল রেখে এটা সম্ভব হবে না। অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদেরও। বাইন্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে অর্থনীতিতে, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এইটাকে নিরসন না করলে কিন্তু তাদেরকে আমরা যদি দেই, অনেক সময় দেখা যাবে দুটো জিনিস হতে পারে। এক হলো যে তাদের অনাগ্রহ থাকতে পারে, আর আরেকটা যেটা হতে পারে যে হয়তো নিলেন কিন্তু আবার এই ঋণটা তো এটা তো ঋণ, এটা খেলাপি ঋণে আবার পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিগত 17 বছরে জ্বালানি খাত থেকে গেছে আমদানি নির্ভর। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া স্বনির্ভরতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করা ও দেশের অভ্যন্তরে জ্বালানির উৎস খোঁজায় বিদেশি সহযোগিতা খুঁজছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেটে বড় 2 মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এই জন্য বসানো হয়েছে নতুন দান বাক্স। স্বচ্ছতা নিশ্চিত রয়েছে সিসিটিভি। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে সিলেটে মাজারে প্রথমবারের মতো দান বাক্সে প্রশাসন হস্তক্ষেপ করছে বলে অভিযোগ কারো কারো। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। খাদিম তারা একটা বাট আছে, একদিন একজনে বাট পায়। এই টাকাটা একটা ভালো একটা হিসাব নিকাশ হবে, কোন খাতে খরচ হবে সেটা এখানে যারা দায়িত্বরত আছে তারা সঠিকভাবে এটা পালন করবে। টাকা পয়সা, গরু, খাসি এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা, সঠিক কাজে ব্যবহার হয়। ওনারা আসলে বুয়া একটি দাবি করে বসে আসছে মাদারের খাদিম, আসলে ওনাদের উন্নয়ন হয়েছে। এটা হয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা সময় নেওয়ার দরকার ছিল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পাবলিকের দান বা নজরানা এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। আমাদের নিরাপত্তাটা ক্যান্সেল করে আমাদের পুলিশ এবং আনসার মিলে করা এখানে, কারণ এখানে বেশ কিছু দুষ্ট লোকের আনাগোনা হয় অনেক সময়, আপনার ছিনতাইকারী ঘুরে অনেক সময়, তারপরে জুতাচুরি হয়, বিভিন্ন বিষয়গুলো আছে, এটা নিয়ন্ত্রণ করা, একই সাথে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমরা আশা করছি এই সপ্তাহে কাজগুলি করতে পারবো। আরেকটা হচ্ছে এটার মাজারের কোনো জায়গায় যাতে কেউ ব্যাহত না হয়, কেউ দখল করতে না পারে, সেই জন্য আমরা ডিজিটাল সার্ভে করব। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি।
আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। দরগাকে আন্তর্জাতিক মানের একটি কমপ্লেক্স মেগা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার সিদ্ধান্তটি হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২ মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের ৬৫% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ। বাবা মানে নিরাপদ আশ্রয়, বাবা মানেই নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। মায়ের মতো মমতার বহিঃপ্রকাশ করতে জানে না ঠিকই, তবে ভালোবাসেন অনেক। তারা ওপরে কঠোর, ভিতরে ঠিক শিশুর মতো। বিশ্ব বাবা দিবসে বাবাকে নিয়ে বলেছেন উম্মে হানি, ছবি তুলেছেন অনুপ দত্ত। রাকিবের ঘর জুড়ে কিছুক্ষণ আগেই জন্ম হয়েছে ছোট্ট এক ফুলের, আর তার সঙ্গে যেন নতুন করে জন্ম হয়েছে তারও। প্রথমবার সন্তানের মুখ দেখা, প্রথমবার কোলে তুলে নেয়া, আর সেই মুহূর্তের অনির্বচনীয় অভিব্যক্তি, সেটি এখন তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। প্রথম বাচ্চা যখন আমি বুকে নিলাম, আমার হাতে নিচ্ছি, মনে হলো আমার সকল সুখ, পৃথিবীর সুখ, সকল সুখ আমার হাতে আসছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাইতে পারলে মনে হয় আমি সার্থক হব, এরকম একটা চিন্তা ভাবনা হয়ে গেছে আর কি অলরেডি আমার ভিতরে। বাবাদের কাছে সন্তানের জন্য আছে অগণিত ত্যাগ আর এক আকাশ সমান অদৃশ্য ভালোবাসার শক্তি। সেই শক্তি দিয়েই একজন বাবা নিজের স্বপ্ন সরিয়ে সন্তানের স্বপ্ন গড়ে দেন, নিজের ক্লান্তি লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, নিজের চাওয়া পাওয়া ভুলে সন্তানের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে যান। তো বাধ্য হয়ে মাঝে মাঝে এই ছবিগুলো বাড়ি দেখি আমি। একসময় ছোট্ট আঙ্গুল বাবার হাত ছাড়ে, সন্তানেরা বড় হয়, নিজেদের জীবনে পা বাড়ায়, কিন্তু বাবাদের কাছে সময় থেমে থাকে কোনো পুরনো অ্যালবামের পাতায়। যেমন গোলাম মাওলার কথাই ধরুন, সন্তানেরা বড় হয়েছে, সংসার গড়েছে, তবুও তার কাছে যেন সবকিছু ঘটেছে এই তো সেদিন। পুরনো ছবিগুলোয় তিনি এখনো খুঁজে ফেরেন ছোট্ট সেই মুখগুলো, ছোট্ট হাতের স্পর্শ। সন্তানও হয়তো হাজার কাজের ভিড়ে খানিক অবসরে স্মরণ করে বাবাকে। এ যেন বাবার সাথে সন্তানের অলেখা এক চুক্তি। কোনো বর্ণনায়, কোনো ব্যাখ্যায় তাকে তুলে আনা কি সম্ভব? বাবা মানে হচ্ছে একটা শক্তি। বাবা যতদিন আছে ততদিন মনে হয় আমি একটা বট ছায়ার নিচে আছি, আমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কারণ আমার বাবা আছে। অনেক কষ্ট করে আমাদের সবাইকে সর্বোচ্চ পড়াশোনা করাইছে, এবং আমরা যখন একটা ক্যাপেবল পর্যায়ে গেছি তখন ওনাকে পাইনি। এটা সবসময় আমার জীবনে মনে কষ্ট সবসময় থেকে যায়। সংসারের হাজারো চাপ, আর্থিক সংকট, ব্যক্তিগত কষ্ট, কত কিছুই তো নিজের ভিতরে লুকিয়ে রাখেন বাবারা, শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের প্রয়োজনকে পিছনে সরিয়ে সন্তানের প্রয়োজনকেই গুরুত্ব দেন বারবার। এই 6টা ছেলেমেয়ের পিতা হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করি। না আসার কারণে আমি কিছুটা হলেও একাকিত্ব ফিল করতেছি আর কি। তার যে ভালোবাসা বা তার যে ত্যাগের যেই মহিমাটা, সেটা আমি এখন টের পাচ্ছি যখন আসলে আমার নিজের বাবুরা হলো। একজন বাবা জন্ম নেন সন্তানের প্রথম কান্নার সঙ্গে, আর বাকিটা জীবন বাঁচেন সন্তানের হাসিতে। সন্তানের কাছে পৃথিবীর সব সম্পর্কের ভিড়ে বাবা হয়ে থাকেন এক নিরাপদ আশ্রয়, এক অনন্ত নির্ভরতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলেও জলপথটি সচল রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 60 দিনের যুদ্ধবিরতির সময় প্রণালী থেকে টোল নেওয়া হবে না। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একদিনে নিহত হয়েছেন অন্তত 32 জন। এরই মধ্যে সুইজারল্যান্ডে তেহরান ওয়াশিংটনের পরবর্তী ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে আজ।
ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম শর্ত ভেঙে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার নাপাতিয়ে, সায়দা, টায়ের ও বেকা অঞ্চলে একাধিক বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হিজবুল্লাহ নিয়মিতভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে দায়িত্বরত সেনাদের লক্ষ্য করে 50টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সশস্ত্র গোষ্ঠীটির অভিযোগ, শুক্রবার ভোর থেকেই ইসরায়েল 300 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে ততদিন লেবাননের দক্ষিণাঞ্চলের সেনারা অবস্থান করবে। তিনি সেনাবাহিনীকে হিজবুল্লাহর যে কোনো হামলার জবাব দিতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে স্থানীয় সময় রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপের আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির মধ্যস্থতাকারী হিসেবে সেখানে যোগ দেবেন বলে জানা গেছে। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন। হরমুজ প্রণালী নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে প্রণালীটি বন্ধ রয়েছে। তবে মার্কিন সেন্টকপ জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক আছে। তাদের তথ্য অনুযায়ী শনিবার 55টি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে এবং 1,70,00,000 ব্যারেলের বেশি তেল বিশ্ববাজারে পরিবহন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা হবে না। তবে চূড়ান্ত সমঝোতা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকলে ভবিষ্যতে টোল আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জানাবো খেলার খবর। বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও মন্টিয়েলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলবেন নাওয়েল মলিনা। লেফট ব্যাকে মেডিনার পরিবর্তে মাঠে নামবেন তালিয়াফিকো। এছাড়া সেরা একাদশে জায়গা হারাচ্ছেন আলামাদা ও লৌতারো মার্টিনেজ। ডালাস থেকে জানাচ্ছেন এসএম ইকবাল। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবিসেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে। তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। গঞ্জালো মন্টিয়েলের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাওয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে, বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবিসেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা। কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট, সে আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি। তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে। সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবিসেলেস্তেরা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এসএম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। অম্লমধুর সংকটে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেলেসাও সুপারস্টার নেইমার জুনিয়র মাঠে নামলেও ইনজুরিতে ছিটকে গেছেন রাফিনিয়া। হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। নকআউট পর্বেও তার খেলা নিয়ে শঙ্কা দেখছেন সিবিএফ।
হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল ফুটবল দলের কিছুটা অম্ল মধুর অভিজ্ঞতা হয়েছে। প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে ড্র করার পর ক্যারিবিয়ান দলটির বিপক্ষে জয় পেলেও ইনজুরিতে পড়েছেন দলটির অন্যতম সেরা খেলোয়াড় রাফিনিয়া। সিবিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে রাফিনিয়ার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে এবং তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণে আছেন এবং তার পুনর্বাসন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু সবার মনে, রাফিনিয়া কবে ফিরবেন ব্রাজিল দলে? কারণ স্কটল্যান্ডের বিপক্ষে আগামী 24 জুন ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে। এরপর ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ যেটাই হোক না কেন, এর ঠিক 5 দিন পর 29 জুন খেলবে রাউন্ড অফ 32 ম্যাচ। রাফিনিয়া ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারছেন না, এটা একেবারে শতভাগ নিশ্চিত। তবে সেই ম্যাচ দিয়ে কিন্তু বিশ্বকাপে এবার প্রথমবারের মতো মাঠে নামার কথা রয়েছে নেইমারের। এখন প্রশ্ন একটাই, রাফিনিয়া তবে রাউন্ড অফ 32 ম্যাচটা কি খেলতে পারবেন? চলতি মৌসুমে কিন্তু এই হ্যামস্ট্রিং ইনজুরির জন্য রাফিনিয়াকে বেশ খানিকটা সময় ভুগতে হয়েছে। বার্সেলোনা হয়ে যখন তিনি খেলছিলেন মোট 3 বার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। তার মানে আমরা বলতে পারি গেল ঠিক 1 বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। শুধু তাই না, এই হ্যামস্ট্রিং ইনজুরির জন্য তিনি প্রথম দফায় 58 দিন, দ্বিতীয় দফায় 13 দিন এবং তৃতীয় দফায় প্রায় 34 দিন মাঠের বাইরে ছিলেন। মোট 105 দিন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য 2025-26 মৌসুমে দলের বাইরে থাকতে হয়েছে রাফিনিয়াকে। এ সময় তিনি ব্রাজিল দল এবং তার ক্লাব বার্সেলোনার হয়ে মোট 23টি ম্যাচ মিস করেছেন। আমরা বলতেই পারি যে রাফিনিয়ার ইনজুরি হিস্ট্রি যা বলছে, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে তিনি দ্রুততম সময়ে যে কামব্যাক করেছেন সেটা ছিল 13 দিন। সেক্ষেত্রে রাফিনিয়ার হাতে কিন্তু সময় খুব একটা নেই। তিনি এখন ব্রাজিল দলের সঙ্গে রয়েছেন, খুব ভালো মানের তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে এবং আমরা জানি যে ব্রাজিলের মেডিকেল টিম তারা কিন্তু বিশ্বমানের এবং বিশ্ব সেরা মেডিকেল টিমগুলোর একটি, যারা এরই মধ্যে কিন্তু নেইমারের খুব ভালো মতো চিকিৎসা করেছেন বা তার ইনজুরির যে রিহ্যাব ছিল সেই রিহ্যাব প্রক্রিয়াটা কিন্তু খুব ভালো মতো সম্পন্ন করেছেন। রাফিনিয়া যদি খুব দ্রুততম সময়ের মধ্যেও যদি তার মাঠে ফিরতে হয়, সেটা কিন্তু 29 তারিখের আগে তাকে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে, যাতে করে ব্রাজিলের হয়ে 29 জুন নকআউট পর্বের ম্যাচটা তিনি খেলতে পারেন। তবে এখন পর্যন্ত সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ বলাই চলে। শেষ পর্যন্ত রাফিনিয়াকে যদি তারা না পায়, নিশ্চিতভাবেই ব্রাজিল দলের 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে এটা একটা বড় ধরনের ধাক্কা হতে চলেছে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। 2 বিশ্বকাপ পর নকআউট নিশ্চিত করল জার্মানি। উন্দাভের জোড়া গড়ে হারালো আইভরি কোস্টকে। সুইডেনকে 5-1 উড়িয়ে দিল নেদারল্যান্ডস। ইকুয়েডর কুরাসাও ম্যাচ ড্র। মালয়েশিয়া সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। 2টি সমঝোতা ছাড়াও শ্রম বাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে। 2টি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। এবং প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও মূল সড়কে অধরা। ভোগান্তি বাড়াচ্ছে লেন না মানা, উল্টো চলাচল। চালকদের প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞের। সমন্বিত উদ্যোগের দাবি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আইরিন, আপনাকে ধন্যবাদ।